মিতু বুঝতে পারছে না বন্ধের দিন মুশফিক এতক্ষণ অফিসে কি করে। চঞ্চল মন যে সারাক্ষণ মুশফিকের সঙ্গ চাইছে। মিতুর কেমন ছটফট লাগে। দুপুরে রান্না শেষ করে বাংলোর বাহিরে গিয়ে দাঁড়ায়। রোদে চারপাশ খা খা করছে। নামনা জানা বন্য পাখি সাই সাই করে উড়ে যায়। মিতু মুগ্ধ হয়ে পাখিটাকে দেখে। কি সুন্দর পাখির গায়ের রং। বাংলোর সামনে দিয়ে সৈনিকদের ছেলেমেয়েরা স্কুল থেকে বাসায় যাচ্ছে। মিতুর হাতের ফোনটা কেঁপে ওঠে। সে কানে দিয়ে বলল, হ্যালো। মুশফিক কানে ফোন ধরে শটান দাঁড়িয়ে আছে। মিতু, আমি দুপুরে এক জায়গায় যাচ্ছি। তুমি খেয়ে দরজা জানালা আটকে ঘুমিয়ে যাও, শরীরটা ভালো লাগবে। মিতুর বিষণ্ণ মন আরো ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা। মুশফিক দূর থেকেও শান্ত কণ্ঠে বিষণ্ণতার রেশ খুঁজে পেল। নিজের খেয়াল রেখো, সন্ধ্যায় আসবো। ফোনটা হাতে নিয়ে মিতু চুপচাপ দাঁড়িয়ে থাকে। বর ডিফেন্সে জব করে। প্রথমেই জানা ছিল সে একটু কম সময় পাবে। স্ত্রীর আগে দেশ ওনার কাছে প্রথম। মিতুর মনে পড়ে মুশফিকের বলা কথাটা, মিতুকে ধৈর্যশীল হতে হবে। মিতু ব্যথাতুর মন নিয়ে ভেতরে যায়। একা একা ভাত খায়, তারপর উপরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুমাতে পারে না। ছটফট করেই সারা বিকেল কাটিয়ে দেয়। কখন যে চোখ লেগে গিয়েছিল সেটা মনে নেই। মাগরিবের আজান হয়ে গিয়েছে। মুশফিক অন্ধকার বাংলোটার দিকে তাকায়। মিতু ঘুমোচ্ছে, তাই কোনো বাতি জ্বালানো নেই। সে নিঃশব্দে রুমে প্রবেশ করে, শাওয়ার নেয়, তারপর মিতুর কাছে আসে। ঘুমন্ত চেহারায় মায়ায় ল্যাপটানো। সে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দেয়। মিতু ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কপাল কুঁচকে নেয়। মুশফিক ডাকে। মিতু চোখ খুলে মুশফিককে দেখে হাসে। ঘুম ঘুম কণ্ঠে বলল, এতক্ষণে এসেছেন? হুম। আমি সারা দিন মিস করেছি। আমিও। তাহলে এতক্ষণে আসলেন কেন? আগে কেন আসা গেল না? কাজ ছিল। মিতু মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, এখন চলে এসেছি, আর মিস করে মন খারাপ করতে হবে না। মিতু উঠে বসে। সুদর্শন পুরুষ অজানা এক মায়ামাখা চোখে তার দিকে তাকিয়ে আছে। মিতু সেদিকে তাকিয়ে বলল, চা খাবেন? মুশফিক মাথা নেড়ে সম্মতি জানায়। মিতু ফ্রেশ হয়ে কড়া লিকারে এক মগ চা বানিয়ে আনে। মুশফিক মগ দেখে বলল, মগে কেন মিতু? এত চা কে খাবে? মিতু মুচকি হাসে। মুশফিকের পাশে বসে মগে আগে নিজের ছোট্ট এক চুমুক দেয়। মুশফিক নারীর মনোবাসনা বুঝতে পারে। স্ত্রীর পাগলামিতে আশকারা দেয়। আচ্ছা। মুশফিক বেশ সাবলীলভাবে মিতুর স্পর্শ করা জায়গায় ঠোঁট ছোঁয়ায়। মিতু হাসে। মুশফিকও হাসে। মিতু বলল, বিয়ের পর যদি কোনো স্বামী স্ত্রী চা খায় তাহলে একসাথে এক মগে চা খাওয়া উচিত। তাহলে ভালোবাসা বাড়ে। মুশফিক যত্ন করে চা খেতে খেতে বলল, তাই নাকি? হ্যাঁ। মুশফিক মিতুকে জড়িয়ে ধরে বলল, ও, আপনি আমাদের ভালোবাসা বাড়াতে চাচ্ছেন? মিতু হাসে, হুম। আমাদের ভালোবাসা এমনি খুব বেশি, তুমি চাইলে আরো বাড়াতে পারি এখনই। মুশফিক আর চোখে তাকিয়ে মুচকি হাসে। মিতু সেই হাসির দিকে তাকিয়ে শিহরিত হয়। মুশফিক মিতুর লাজুক মুখের দিকে তাকিয়ে বলল, তুমি লজ্জা পেলে এত সুন্দর লাগে কেন? মিতু হেসে বলল, ফ্ল্যাটিং করছেন? আপনিও এসব করতে পারেন নাকি? সব পুরুষই এসব পারে, কেউ জানায় কেউ জানায় না। তাই নাকি? আর কয়জনের সাথে এই পাড়া জিনিস করা হয়েছে? কারোর সাথে এসব করার সুযোগ পাইনি। ছোটবেলায় পড়ালেখা নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমার পাশে কোনো মেয়ে বসলেও আমার অস্বস্তি হতো। ভাবতাম পড়ায় সমস্যা হবে। পড়ালেখার পোকা মাথায় এত গভীরে চলে গিয়েছিল যে আশেপাশে তাকানোর সুযোগ পাইনি। চাকরিতে জয়েন করার পরে দায়িত্ব কর্তব্য এমন করে ঝাপটে ধরলাম যে এসবে মন দেইনি। আসলে ইচ্ছে করেই প্রেম করিনি। মিতু অবাক হয়ে বলল, তাই? সত্যি? হ্যাঁ। এত সুদর্শন যুবক প্রেমহীন এত বছর কাটিয়ে দিয়েছে? দিল তো। তবে এখন মনে হচ্ছে প্রেম সাগরে পড়েছি। শুধু পড়েই ক্ষান্ত হইনি, হাবুডুবু খাচ্ছি। মিতুর কেমন সুখের অনুভূতি হলো। পুরুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া নিঃসন্দেহে ভাগ্যের কথা। কিন্তু এই ভালোবাসা মরণ অবধি থাকলে তবেই সে ভাগ্যবতী। সে মুশফিকের কড়া পরাগ শক্ত হাতের তালুতে নিজের কোমল নরম হাত সঁপে দিয়ে বলল,
কোনো মেয়ে আপনাকে পছন্দ করেনি? মুশফিক হেসে বলল, পছন্দ করতো, এত সুন্দর ছেলেকে অপছন্দ করার কারণ নেই, কিন্তু যখন দেখতো আমি পড়ায় জমে আছি তখন আর কাছে আসতো না। কয়েকজন তো আমাকে বলেছে আমি নাকি খুবই আনরোমান্টিক। এটা বলেছে নাকি? মুশফিক ঠোঁট চেপে হাসে। হ্যাঁ। ইস, এই কথাটা মোটেই ঠিক কথা না। আমার বর খুব রোমান্টিক। মুশফিক মিতুর খোলা চুল হাতে ধরে নাড়াচাড়া করে বলল, তাই? হ্যাঁ, আমার জায়গায় থাকলে টের পেত। ওরা মিস করলো। মিস করার জন্য ধন্যবাদ না করলে আমি আপনার প্রথম নারী হতাম কি করে? প্রথম স্পর্শ পেতাম কি করে? মুশফিক আদরে মিতুর কপালে চুমু খায়, ভীষণ আবদার ভরা গলায় বলল। আমার খুব খিদে পেয়েছে মিতু, কি রান্না করেছো? মিতু ছটপট খাবার গরম করতে মিতু উঠে যায়। সে যাওয়ার পরেই হাস্য উজ্জ্বল মুশফিকের চেহারা গম্ভীর হয়। চিন্তায় কপালে ভাঁজ পড়ে। কপালে দুহাতের আঙ্গুল চেপে ধরে ভাবে, মেয়েটাকে আমার কাছে এনে কি ভুল করলাম? বউ তো, এত দূরে সরিয়ে রাখি কি করে? মতিন তার ছোট ছেলের দিকে তাকিয়ে বলল। এত দূর গেলি, উপরে উঠে দেখতে পারলি না কি অবস্থা, উঠা যায় কি না? রাজু মাথা নাড়িয়ে বলল, না আব্বা, চেষ্টা করছি, কিন্তু ওই বেড়া বহুত চালু, উড়নের কোনো রাস্তা নাই। খুব রিস্ক নিয়ে গেছি, আর আমি শিওর মায়াডারে নিয়ে ওই ঘরই থাকে। মতিন গালে দুইটা পান গুজে দেয়। মেজিরা বেশি উঠতাছে, এইবার পাখনা কাইটটা দেমো, সালায় আমার লাখ টেহার লস দিছে। এখন ওর কলিজায় আমি ফুডা কইরাম, মজা বুঝুক। রাত গভীর। মুশফিকের চোখের তারায় ঘুম নেই। বুকের পাশটাতে জড়িয়ে থাকা মিতুর দিকে তাকায়। ভালোবাসার মৃদু ছন্দের পরে চঞ্চল হরিণের মতো মেয়েটা পরম ভরসায় তার বুকে মাথা রেখে ঘুমুচ্ছে। বিয়ে নামক বন্ধনের বোধহয় আলাদা এক শক্তি আছে, তা না হলে দুজন অপরিচিত মানুষ এতটা কাছে আসতে পারে, দুজন দুজনের সব থেকে বেশি আপন হতে পারে। এটা বুঝি বিয়ে নামক পবিত্র বন্ধনের জন্যেই। মুশফিকের ঘুমানোর কথা থাকলেও তার চোখের তারায় ঘুম আসছে না। দুশ্চিন্তায় কপাল ঘেমে যাচ্ছে। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠছে। আগে এমন অনেক অপারেশন করেছে, কিন্তু কখনো এমন হয়নি। এবার এমন হচ্ছে কারণ মিতু নামক হৃদয় স্পর্শী নারী যে তার কাছে। শত্রুদের প্রধান লক্ষ্য থাকে বলবান পুরুষের প্রিয় নারী। মুশফিক জানে কাজের ব্যাপারে নিজের ব্যক্তিগত সমস্যা ঢোকানো যাবে না, কিন্তু মিতু কিনা ইতিমধ্যেই তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাকে নিয়ে চিন্তা আসতেই পারে। মুশফিক চোখ বন্ধ করে মনে মনে নিজেকে সাহস দেয়, এটা তাদের এরিয়া, এখানে এসে মিতুকে ছুঁয়ে দেওয়ার সাহস কারোরই নেই। মুশফিক মিতুর কপালে চুমু দেয়, তারপর ঘুমিয়ে যায়। কিন্তু কপাল কুঁচকে থাকে, হয়তো দুশ্চিন্তা, হয়তো ক্লান্তি। আজকাল মিতুর দিনকাল এত সুন্দর যাচ্ছে যে সে প্রকাশ করতে পারবে না। তার আনন্দ প্রকাশ পাচ্ছে তার চঞ্চল কাজে, উচ্ছ্বাসিত চেহারায়। এই যে ভোরের সকাল, ভোরের সকাল যে এত সুন্দর হতে পারে তা কে জানতো? তার মনে হয় মুশফিক তার আশেপাশে আছে বলেই চারপাশ এত সুন্দর। এটা বলছে এজন্যই যে আগে কখনো দিনরাত এত সুন্দর সুখময় মনে হয়নি। এখন মনে হয়, কারণ এখন তার কাছে মুশফিক আছে। মৃদু ঠান্ডা বাতাস মেখে বাহিরে এসে দাঁড়ায়, আশেপাশের পরিবেশ দেখছে। মুশফিক চা বানাচ্ছে। মিতু বানাতে চাইলেও মুশফিক নিজেই ছোটোখাটো কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। আসলে মুশফিক কাজ করতে পছন্দ করে। হঠাৎ মিতুর মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে। তার ভ্রু কুঁচকে যায়। নয় না, এই বেয়াদব মেয়ে এখানে কি করছে? মিতুর ভ্রু কুচকানো উপেক্ষা করেই নয়না এগিয়ে আসে। মিতুকে দেখে মিষ্টি করে হাসে। মিতু সেদিনের সেই হিংস্র মেয়েটার ছিটে ফোটাও এখন হাস্য উজ্জ্বল মেয়েটার মাঝে পায় না। নয়না হেসে বলল, ভালো আছেন আপু? মিতু কিছু বলার আগেই মুশফিক বেরিয়ে আসে, তার হাতে চায়ের কাপ। নয়নাকে দেখে তার ভ্রু যথারীতি কুঁচকে যায়। তুমি তুমি এখানে কি করছো? নয়না বেশ স্বাভাবিক গলায় বলল। ভাইয়া, আমি ক্ষমা চাইতে এসেছি। মুশফিক গম্ভীর গলায় কটমট করে বলল। ক্ষমা? বাসায় চলে যাও। মুহূর্তেই নয়নার দু চোখ ছলছল হয়ে যায়। ভাইয়া প্লিজ, আমাকে ক্ষমা করুন। আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু ক্ষমা তো মহৎ গুণ। আপনারা দুজন প্লিজ আমাকে ক্ষমা করুন। ভাইয়া, আপনি ক্ষমা করলে আপু আমাকে ক্ষমা করবে।
মুশফিক ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। সে নয়নার কাজকর্মে বিরক্ত। তাছাড়া নয়না আজকে তাকে প্রফেশনালভাবে স্যার ডাকছে না, বরং ভাইয়া ডাকছে। মুশফিককে চুপ থাকতে দেখে নয়না মিতুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপু আমাকে ক্ষমা করুন, আমি জানি আমি ভুল করেছি। তাছাড়া আমার পরিস্থিতি তখন ভিন্ন ছিল। তুমি বেয়াদবি করেছ। আমার কটেজে নিশ্চয়ই কোনো পতিতা থাকবে না। যে থাকবে সে আমার স্ত্রী। বেশি উড়াউড়ি করা ভালো না। আমি চাই তুমি এখনই চলে যাও। যা করেছো তা ক্ষমার অযোগ্য। নয়না মাথা নিচু করে বলল, আমি জানি। এমন কাজ করার পরে আবার আমাদের সামনে আসার স্পর্ধা কি করে হয়? আপনারা চাইলে আমি পায়ে ধরে ক্ষমা চাইব। তুমি যাই করো না কেন, মিতুকে যে অপমান করেছো তার কাছে এসব কিছুই না। চলে যাও। মেয়ে তো বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। নয়না বলল, সত্যি বলতে আমি প্রেমে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না ভাইয়া বিয়ে করেছে। আর আপনি বর্তমানে কটেজে আছেন, এসব জানলে আমি কখনোই এমন বোকার মতো আচরণ করতাম না। আপু আমাকে ক্ষমা করে দিন। মেয়ে তো ভেবে পায় না সে কি বলবে। সে মুশফিকের দিকে তাকায়। মুশফিক নয়নার দিকে ভ্রু কুঁচকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নয়না এর মাঝে আরও কয়েকবার ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার এক পর্যায়ে মিতুর হাত আকুল গলায় নিজের ভুল স্বীকার করে। মিতু বলে, আচ্ছা সমস্যা নেই, আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করব। পরের বার কাউকে কিছু বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে বলবেন। নয়না মাথা নাড়ে, কৃতজ্ঞতায় সে আপ্লুত। আমি এমন ভুল আর কখনো করব না। মুশফিক দরাজ গলায় বলল, মনে থাকলেই হয়। এখন আসতে পারো। ভাইয়া। চুপ। তোমাকে দেখে আমার ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দিতে। নয়না পিটপিট করে কয়েকবার মিতুর দিকে তাকিয়ে চলে যায়। মিতু সেদিকে তাকিয়ে আছে। মুশফিক বলল, এত সহজে নয়নাকে ক্ষমা করে দিলে কেন? মিতু হাসে, এত বড় মেয়ে বারবার ক্ষমা চাইছে, ব্যাপারটা আমার কাছেই খারাপ লাগছে। থাক, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এত ভালো হওয়া এই দুনিয়ার জন্য ভালো না। আজকাল কেউ ভালো মানুষের কদর করতে জানে না। থাকুক, নয়নার চ্যাপ্টার বাদ। আমি আজকাল আপনার ভাবনার মাঝেই বিভোর থাকতে চাই। অন্য কারো ভাবনা মাথায় আনতে ইচ্ছে করে না। মিতু হাত দিয়ে মুশফিককে ধরে। মুশফিক বলল, এত ভালো হওয়া উচিত না। ভালো মানুষ বিপদে পড়ে বেশি। মিতু হাসে, আপনি আছেন না, আপনি থাকতে আমার কোনো বিপদ আসবে না। আমার উপর এত নির্ভর করো না মিতু। আমি না থাকলে চলতে কষ্ট হবে। নির্ভর করতে চাই না, কিন্তু আপনি মানুষটাই এমন, চোখ বন্ধ করে যেন নির্ভর করতে পারি। আমি না থাকলে কাকে বিশ্বাস করবে? মিতু থমকে যায়। শ্বাসরুদ্ধ করা গলায় বলল, আপনি কোথায় যাবেন? মুশফিক মিতুর ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে ভাবল, বেশি কিছু না বলাই সমীচীন। সে বলে, আমি কোথাও যাচ্ছি না। তুমি আমাকে তোমার মাঝে আটকে রেখেছো। মাঝে মাঝে এভাবে বলেন যে কলিজা কেঁপে ওঠে। মুশফিক হাসে। মিতুকে নিয়ে কটেজের ভিতরে প্রবেশ করে। এত ভয় পাওয়ার কিছু নেই। নয়না বালিশে মাথা রেখে শুয়ে থাকে। মৃত মানুষটা নরম মনের, তা না হলে এত কিছুর পরে সহজে ক্ষমা করে দেয় কেউ? অথচ মেয়েটা দিয়েছে। মৃত ভালো, এটা মানতেও কষ্ট হয়। শুধুমাত্র একটা কারণেই, মুশফিক মিতুকে ভালোবাসে। তখন মুশফিকের হাতে ধোয়া ওঠা গরম চা ছিল, যা তাকে দেখে একপাশ রেখে দিয়েছে। আচ্ছা, মুশফিককে মৃত্যুর জন্য চা বানিয়ে এনেছে এত যত্ন করে? নয়নার বুকটা কেমন করে উঠল। কাউকে না পাওয়ার মাঝে এত কষ্ট লুকিয়ে থাকে। রাত 3টে। মুশফিকের ফোনটা ভাইব্রেট করে ওঠে। তার ঘুম পাতলা। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। সে ভ্রুকুচকে ভাবে, এটা কে হতে পারে। হ্যালো। সেলাম আলাইকুম মেজর সাব। কথার ধরন আর কণ্ঠস্বর চাটুলতায় মুশফিক উঠে বসে। কে বলছেন? ওপাশের ব্যক্তি হো হো করে হেসে ওঠে। মতিন কইতাছি, আমারে চিনেন না? মুশফিকের চেহারার গঠন শক্ত হয়ে যায়। আমাকে ফোন দেওয়ার কারণ কি? শুনলাম আপনার বাংলোয় নাকি পরি নামছে। পরীর রূপ দেহনের লাইগা একদিন দাওয়াত দেন মেজর সাব। মৃত্যুর প্রসঙ্গ আশায় মুশফিকের রাগ বেড়ে যায়, কিন্তু নিজেকে যথারীতি শান্ত রেখে বলল, আজে বাজে কথা বন্ধ করুন।
মুশফিকের চেহারার গঠন শক্ত হয়ে যায়। মিতুর প্রসঙ্গ আশায় মুশফিকের রাগ বেড়ে যায়, কিন্তু নিজেকে যথারীতি শান্ত রেখে বলল। মিতু লক্ষ্য করেছে গত 7-8 দিন ধরে মুশফিক চুপচাপ হয়ে গিয়েছে, কেমন গম্ভীর হয়ে কিছু ভাবে। তবে ভাবনা চিন্তায় মিতুকে চড়াই না, মিতুকে আগের মতোই সময় দিতে চাই, ভালোবাসে, দুষ্টুমি করে, কিন্তু বলতে গেলে রাত দিন অফিসেই কাটিয়েছে। মিতুর ধারণা মুশফিক জটিল কোনো অভিযানে যাবে, যার জন্যে এত তৎপরতা। মিতু জিজ্ঞেস করেছিল কি হয়েছে, এত চিন্তিত লাগছে কেন? মুশফিক বলেছে অফিসের কাজ নিয়ে এই ব্যস্ততা। যদিও মিতু জানতে চায়নি কিসের কাজ, কারণ অফিসিয়াল কোনো কিছু জানতে পারবে না এমনটাই কথা ছিল দুজনের মাঝে। অফিসে গিয়ে মুশফিক অনেকবার মিতুকে ফোন দেয়, বারবার জিজ্ঞেস করবে, মিতু ঠিক আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? বাংলোয় কেউ এসেছিল?